কোভিড-19 2020 সাল। এটা অনেক কষ্টের বড় সাল আমাদের কাছে। আমার স্ত্রী তাহের আক্তার জাহান মিনু, ডাকনাম মিনু ছিল, সবাই মিনু বলেই ডাকত। চাকরি করতেন উনি, বিসিএস ক্যাডার অফিসার ছিলেন। আমি কলেজে চাকরি করতাম, কলেজের প্রিন্সিপাল ছিলাম। স্বপ্ন ছিল একটা সময় আমরা অবসর গ্রহণ করব, সারা পৃথিবী ঘুরে বেড়াবো। হঠাৎ করেই চাকরি থাকা অবস্থায় উনি অসুস্থ হয়ে পড়েন। আমরা আমেরিকায় চলে আসি তার চিকিৎসার জন্যে। চিকিৎসাও চলছিল, ভালোই ছিল। তারপরে সেই বিশ্ব অতিমারী প্যান্ডামিক, সেদিনের কথাগুলো মনে পড়লে সত্যি আজও গা শিউরে ওঠে। একসাথেই ভর্তি হয়েছিলাম আমরা দুজন হসপিটালে। সেখানে এতই মানুষের ভিড় ছিল, আমাদের চিকিৎসা করার মতো অবস্থা ওই হাসপাতালের ছিল না। আমাদেরকে চেঞ্জ করা হলো। ওনাকে 8 তারিখে চেঞ্জ করে নিয়ে গেল ব্রন্সের জ্যাকবি হসপিটালে। আমাকে 9 তারিখে পাঠালো ওই ব্রন্সের ইস্ট ওয়েস্ট হসপিটালে। সেটা একটা বিভীষিকাময় রাত। তখন 3টা বাজে। একজন নার্স বলছে তোমার মেয়ে ফোন দিয়েছে। আমার মনটা তখন থক করে উঠেছিল। কেন জানি মনে হচ্ছিল নিশ্চয়ই কোনো ভালো খবর নেই, খারাপ খবর। আমার মেয়ে ফোন করে বলল মা নেই। এই যে খবর, ওর আমার স্ত্রীর খবর। একা হয়ে গেছি। কথা ছিল দুজন সারা পৃথিবী ঘুরে বেড়াবো, এখন বড্ড একা আমি। এই খবর বসে বসে পাহারা দিই। ওর মেয়েটি আসে, তার মায়ের কবরের কাছে এসে ডুকরে ডুকরে কাঁদে। এটা আসলে বাবা হিসেবে সহ্য করা বড় কঠিন। একজন স্বামী হিসেবে বড় অভাগা স্বামী আমি। কোভিড-19 মানুষের জীবন থেকে অনেককেই কেড়ে নিয়েছে। আমার জীবন থেকে কেড়ে নিয়েছে আমার ভালোবাসা। জীবন তারপরও থেমে থাকে না, চলমান নদীর মতো জীবন চলছে। মানুষ কোভিডকে জয় করেছে। একদিন হয়তো এমন তো আমি আশা করতে পারতাম যে আমার স্ত্রী কোভিডকে জয় করতে পারত, আজকে বেঁচে থাকতে পারত, কিন্তু তা হয়নি। মানুষের আশা যেমন মরে না, আমার আশাও আমি ছাড়ি না। নিশ্চয়ই একদিন আমার স্ত্রীর সঙ্গে দেখা হবে। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। রহস্যময় একটি ভাইরাস হঠাৎ থামিয়ে দিয়েছিল গোটা দুনিয়ার প্রাণ চাঞ্চল্য। অদেখাকে বিশ্বাস করার মতোই এর অস্তিত্ব। এ যেন রূপকথার এক গল্প, বাস্তবে যা দেখা হয়নি কখনো। ফুলের মতোই নাকি দেখতে, অথচ ধেয়ে এসে নিয়ে গেছে অনেক জীবন। মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে অসংখ্য মানুষের নাম। আর পৃথিবীর রাজধানী বলা হয় যে নিউ ইয়র্ককে, যে শহর কখনো ঘুমায় না, পৃথিবীর
প্রতিটি দেশের অন্তত একজন মানুষের বসতি যেখানে, সেই শহর হঠাৎ করেই হয়ে গেল নীরব নিথর। ভুতুড়ে এক একটি রাস্তা, কোথাও কেউ নেই, কোথাও যাওয়ার নেই। সভ্যতার সমৃদ্ধির উজ্জ্বলতম সময়েও এই চিত্র ছিল বেমানান, কল্পনারও বাইরে। কোভিড-19 এভাবেই বদলে দিয়েছিল পৃথিবীটাকে। ঠিক বিয়ের পরপরই এই ছবিটা আমরা তুলেছিলাম। এই ছবিটা নিয়েও কত হাসি তামাশা ছিল। সেসব স্মৃতি মনে পড়লে আজকে শুধু চোখের জলই পড়ে। কত স্মৃতি আজকে তোমার চলে যাওয়ার পরে শুধু তোমার এই স্মৃতিগুলো নিয়ে বেঁচে আছি। জানি না আর কতদিন তোমার স্মৃতি বহন করে বেড়াবো। রানা আহমেদ পেশায় ছিলেন একজন বেসরকারি কলেজের অধ্যক্ষ। বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছিলেন পরিবার নিয়ে। অথচ করোনা মহামারীর কারণে সব কিছু এলোমেলো হয়ে যায়। তাঁর জীবনের সবচেয়ে বেদনাময় অধ্যায় দিয়েই এই প্রামাণ্যচিত্রের সূচনা। তবে করোনা মহামারী এমন অনেক কষ্টগাথার জন্ম দিয়েছে প্রতিনিয়ত। তো সেদিন শবে বরাতের রাত ছিল। রাত আমি 10:30 থেকে 11:30 পর্যন্ত নামাজ পড়ে 11:30, 11:20 যখন উঠেছি, তখন আমার মেয়ে ফোন করে বললো, আম্মু হসপিটাল থেকে ফোন এসেছে। তো ফোন এসেছে, আমি তাড়াতাড়ি ফোনটা ধরলাম এবং আমাকে হসপিটাল থেকে বলল যে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং ওরা জানে না এদিক কি হবে। সবাই মিলে গাড়িতে করে গেলাম। আমরা অনেক গিয়েছি ওখানে। ওই হসপিটালে আমার ছেলে জন্ম হয়েছে, রেজা তার ফেলোশিপ করেছে। তো আমরা ওখানে যেই ঢুকলাম রিসেপশনে, আর তখনই দেখলাম যে ওই রিসেপশনের লোকটা ফোনে কথা বলছে ওকে ওকে করে ফোনটা রেখে দিয়ে সে বলল যে উই আর সরি ইউ লস্ট ইউর হাজব্যান্ড। কোভিডে তো মানুষকে দেখতেও দেয় না, ফিনারেল হোমে যেতেও দেয় না। তখন আমরা বললাম যে আমরা একটু দেখি। তখন বলে যেতে পারো, কিন্তু একা একা যেতে হবে। সেটা ছিল আরো কষ্টকর যে একা একা একটা মানুষকে দেখতে, মানে যে মারা গেছে এইমাত্র শুনেছো এবং আমরা একসাথেও যেতে পারবো না, এটা আমার জন্য আরো কষ্টকর ছিল। তো আমার মেয়ে প্রথমে গেল, আমার সে সাহস ছিল না একা, আমার মেয়ে অনেক সাহস। তো আমার মেয়ে গেল, গিয়ে বললো আব্বুকে কি সুন্দর লাগছে, আব্বুর দাড়ি হয়েছে 7 দিনে 8 দিনে, আব্বুকে কি সুন্দর লাগছে। আমি আব্বুকে ধরে অনেক, আব্বুর গাল হাতে ধরে অনেক করেছি। আমি গেলাম, আমি যে কি বলবো কিছু কি করলাম না, আমি শুধু বললাম ধরে যে আমাকে মাফ করে দে, আমি জানি না কি বলতে হয়। এবং যখন আসলাম আমি তখন বললাম আমার ছোট্ট ছেলে তো আগে বাবাকে দেখে কি করবে। চলে আসলাম আমরা 3 জন, কেউ আসার নেই। সবাই জানছে, সবাই ফোন করছে, কেউ আমার বাসায় আসবে না। আমরা 3 জন একবার এই সোফায় একবার এভাবে জড়িয়ে আমরা কাঁদছি, জানি না কি করব, আর দেখতে পারবো না। মিলাদুন অ্যানি বোর্ড অব কোঅপারেটিভ এডুকেশনাল সার্ভিসেস অফ নাসাউ কাউন্টিতে কর্মরত। সঙ্গীত ও নাট্যশিল্পী হিসেবে আনন্দে ভরপুর ছিল তার জীবন। অথচ এখন সব কিছু থমকে গেছে। একটা মানুষ নাই, আর দেখতে পারবো না, কোথায় আছে, দেখা হবে না। মানে এটা একটা অনেক কঠিন জিনিস, আসলে খুব মিস করি। তারপরে গ্র্যাজুয়েশনে আমার মেয়ে মাস্টার্স পাস করলো, যখন গ্র্যাজুয়েশনে তখন এই যে জিনিসগুলা মাইলস্টোনগুলা মনে হয় আজকে থাকলে ওর বাবা অনেক খুশি হতো। এগুলো মিস করি, আসলে অনেক মিস করি।
মনে হয় যে আমার ছেলে যে গ্র্যাজুয়েশন সবসময় এসে কাঁদে, মাঝে মাঝে মাঝরাতে এসে কাঁদে যে আম্মু আমার গ্র্যাজুয়েশন আব্বু থাকবে না। আমরা কয়েকদিন আগে, এখন তো সবার গ্র্যাজুয়েশন হচ্ছে, সবাই বাবা মা নিয়ে ছবি তুলছে, তো তখন আমার ছেলে খুব ওরা বলে, তখন ওদেরকে আমি খুব বলি যে আসলে আমি আমার বাবাকে ছোটবেলায় হারিয়েছি, তো ওইগুলো বলার চেষ্টা করি যে সবাই তো সবকিছু হয় না, পায় না, কি করব, আসলে আমাকে তো কিছু একটা বলতে হয়, তাই না? ঘাতক ভাইরাসের চরিত্র ও চিকিৎসা পদ্ধতি কি জানা ছিল না। এরপরও ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা জান বাজি রেখে লড়াই চালিয়ে গেছেন। তখন তাদেরই একজন ডাক্তার রেজা চৌধুরী, মিলাদুন অ্যানির স্বামী। সংসারে তাদের 2 সন্তান। মার্চের 13 তারিখ থেকে তো আস্তে আস্তে যখন সব দিকে শুরু হয়ে গেল কোভিডের প্রকোপ, আমার হাজব্যান্ড রেজা চৌধুরী ডাক্তার, সে খুব সাহসী, সে বলছে যে ইটস ওকে, আমরা নিব, প্রিকশন নিব, মাস্ক পরবো। প্রতিদিন দেখছি যে মানুষ মরছে, আস্তে আস্তে নিউ ইয়র্কের অবস্থা খুব খারাপ হচ্ছে। তারপর আস্তে আস্তে দেখি যে সে একটু অসুস্থ হয়ে যাচ্ছে, একটু জ্বর ভাব, একটু কাশি। এমনি যখন সে বাসায় আসে ছুটির দিনে রেস্ট নেয়, শুয়ে থাকে, আর যেহেতু একটু অসুস্থ থাকে, মোটামুটি একটু হালকা হালকা জ্বরের ভাব থাকে, যেহেতু তার কিডনি প্রবলেম ছিল, কিন্তু সে আস্তে আস্তে একটু অসুস্থ হয়ে পড়ছে। এমনি করতে করতে মার্চের 19 তারিখে সে তার ক্লিনিক বন্ধ করে দিল, কারণ অন্যান্য ডাক্তাররা বলল যে অবস্থা খুবই খারাপ। 2020 সালের মার্চের দিকে যখন কোভিড-19 ভাইরাসটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে, তখন নিউ ইয়র্ক ছিল বিশ্বের অন্যতম বিপর্যস্ত শহর। একসময় নিউ ইয়র্ক সিটি করোনা ভাইরাসের এপিসেন্টার বা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। চেনা পরিবেশ একদম অচেনা হয়ে যায়। এটা সবার ক্ষেত্রেই, আমার ক্ষেত্রে তো বটেই। আমি যেহেতু এলমাস্ট হসপিটাল কাজ করেছি এবং আমার নিজের চোখের সামনে আমি সবকিছু দেখেছি, তো আমার জন্য তো এটা খুবই ইমোশনাল ছিল এবং আমি বলবো যে খুবই এটা ডেভাস্টেটিং ছিল। এটা আমার কাছে মনে হতো যে এটা একটা যুদ্ধ, এবং যুদ্ধটা এমন একটা কিছু বিপক্ষে যেটা অদৃশ্যমান। আমি যখন কাজে যেতাম প্রত্যেক দিন, এমন একটা সময় হয়েছিল যে মৃত্যুর সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে মর্গে আর জায়গা হচ্ছিল না, এবং যেটা করতে হয়েছিল হসপিটাল কর্তৃপক্ষকে, বাইরে হসপিটালের বাইরে ফ্রিজার ট্রাক এনে ওখানে লাশগুলো রাখতে হচ্ছিল। তো যখন প্রত্যেকদিন কাজে ঢুকতাম, ট্রাকগুলো নজরে আসতো, তখন আসলে মনে হতো যে নিজেকে একটু প্রিপেয়ার করতাম যে আমি কি করতে যাচ্ছি, এটা তো একটা যুদ্ধ, এরকম মনে হতো। কিন্তু তারপরও যেতে হবে, এটা আমার দায়িত্ব। যেহেতু আমি চিকিৎসা সেবায় নিয়োজিত, সেবা আমার পেশা, আমার নিজের জীবনের মায়া ত্যাগ করে আমাকে করতে হবে, যেটা আমার অঙ্গীকার। নিজের জন্য চিন্তা করেছি, ফ্যামিলির জন্য চিন্তা করেছি। এমনটাও হয়েছে যখন আমি কাজ করেছি, কাজ থেকে এসে আমার ফ্যামিলির সাথে আমার বাচ্চারা দূরে থাকতো, আমি যখন কাজ থেকে বাসায় যেতাম, বলা যায় আমি একটা হোম আইসোলেশনের মধ্যেই ছিলাম। লোকেরা কাজে যেতে পারছে না, স্কুল কলেজ বন্ধ, অনুষ্ঠান বন্ধ, সবাই এক ঘরে বন্দি আর কি। এবং এটা বিভিন্নভাবে মানুষকে এফেক্ট করেছে। কেউ অসুস্থ হলে ওরা ডাক্তারের অফিসে যেতে পারছে না, কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলে ওরা হসপিটালে যাচ্ছে কিন্তু হসপিটালে রুগী ওভাবে নিচ্ছে না। তারপরে ওরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শুনছে যে প্রত্যেক দিনই মানুষ মারা যাচ্ছে। ইভেন এমনও দেখা গেছে যে যখন হসপিটালে ক্লোজ আত্মীয়স্বজন ভর্তি হচ্ছে, ওরা কিন্তু পেশেন্ট ভর্তি হওয়ার পরে আত্মীয়স্বজনকে কিন্তু ইনফরমেশন দিতে পারছে না। অনেক সময় কিন্তু ওই সেলফোনে জানাচ্ছে যে এই অবস্থা। ইভেন এই যে নিউ ইয়র্ক শহরে এপিসেন্টার বলা হয় এলমাস্ট এরিয়াতে, প্রত্যেক দিন আমরা শুনতে পাচ্ছি যে অসংখ্য লোক মারা যাচ্ছে। এইটা যে একটা নট অনলি সাধারণ লোক, এটা একটা হেলথ প্রফেশনালস, আমাদের ডাক্তাররা, নার্সরা, ওরাও কিন্তু কখনো এরকম পরিস্থিতির মধ্যে পড়ে নাই। সময়টা এমন ছিল যে চারপাশ তখন জনশূন্য, কোথাও কেউ নেই, কোথাও যাওয়ার নেই। কেবল হঠাৎ বুকের মধ্যে কাঁপন তুলে অ্যাম্বুলেন্সের ছুটে চলার শব্দ আসতো কানে। এই যে এখানে দেখতে পারতেছেন এলমাস্ট হসপিটাল, যেটাকে নিউ ইয়র্কের ভিতরে সবচেয়ে প্রথম যে বড় ধাক্কাটা আসছে কোভিডের রোগীর, এটা হচ্ছে এই জায়গায়। এরকম হয়েছে যে জায়গাগুলো যেমন রাস্তাতে দেখতেছেন, এমার্জেন্সি রুম ওখান থেকে বেরোয় এসে ট্রেন দিয়ে এখানে পুরোটা ভরে নিয়ে আসা হয়েছে। তারপরে হয়েছে যে রুগী আসছে, আমরা রুগী নামাইছি, কিন্তু লাইনে থাকতে থাকতে রুগীরা মারা গেছে, আমরা ট্রিয়াজেও পৌঁছতে পারি নাই।
রোগীর অবস্থা এত খারাপ ছিল। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি আমার বাড়ির ব্যাকইয়ার্ড। এয়ারপোর্ট খুব কাছে হওয়ার কারণে আমার বাড়ির উপর দিয়ে প্রচুর প্লেন যায় এবং প্রচণ্ড শব্দ, যেটা একসময় আমার প্রচণ্ড বিরক্ত লাগতো। কিন্তু কোভিডের সময় পরিস্থিতিটা বদলে গেল, কোনো প্লেনই যেত না। তখন মনে হতো যে আমি বোধহয় প্লেনের শব্দটাকে ভীষণ মিস করছি। এমনকি আমার আশেপাশে বাড়ির রাস্তার কোথাও কেউ বের হতো না, সবাই ঘরের মধ্যে নিজেদের নিরাপদ মনে করতো। আগে সপ্তাহে 7 দিন কাজ করতাম, তখন আমি একদিনও যাইতে সাহস করতে পারতাম না। বাজার করতে চাইলেও মনে হয় আমি কোভিডে আক্রান্ত হবে, এমন অবস্থা ভিতরে ভয় কাজ করতেছিল। আশ্চর্যের একটা এই যে কোনো দেখা যায় না, বোঝা যায় না কখন কিভাবে কোন মাধ্যমে আসে, এটা নিয়ে মানে একটা আতঙ্কেই ছিলাম। তো তখন কাজ না করার কারণে আমার বাসার পেমেন্ট, রেন্ট, বাজার এগুলো আমার খুব হার্ড টাইম পাইতে হয়েছে। 2-1টা গাড়ি চলতো রাস্তায়, কিন্তু মানুষজন চলাচলের কোনো একটি ছিল না। এক পর্যায়ে এমন পরিস্থিতি হইল যে সারা সিটি থেকে হসপিটালের যে পরিস্থিতি, যে আজকে 5-7 এরকম ভাবে আমাদের রিলেটিভদের মধ্যে মারা যাচ্ছে, তখন থেকে আমি কাজ কোনো ক্রমে আর কন্টিনিউ করিনি। অথচ প্রকৃতিতে তখনও পালাবদল হয়েছে ঠিকই। ফুল ফুটেছে, বৃষ্টি ভাসিয়ে দিয়েছে শহর, তুষারপাতে ঢেকেছে সব কিছু। গাড়ি চলাচল কম, তাই দূষণ ছিলই না বলতে গেলে। মানুষের এই পৃথিবী তখন ভীষণ অভিমানী। বিপুল সংখ্যক মানুষকে একসাথে স্বাস্থ্যসেবা দিতে হচ্ছে, এমন দৃশ্য সিনেমাতেও দেখেনি কেউ। অদৃশ্য আততায়ীর বিরুদ্ধে সেই লড়াইয়ে এমনকি ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর অনেকে অবসর ভেঙে এগিয়ে এসেছিলেন। পিপি, যেটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এটার স্বল্পতা ছিল। আমরা একটা মাস্ক একটা পেশেন্টের ক্ষেত্রে ইউজ করেছি, N95 ডিসপোজ করে দিয়েছি, কিন্তু একটা মাস্ক আমরা তখন কোভিড-19 সময় প্রথম দিকে রিইউজ কয়েকবার করেছি, কয়েকদিন করেছি। আমাদেরকে বলা হয়েছিল যে ব্রাউন ব্যাগের মধ্যে মাস্কগুলো রেখে দিলে 24 আওয়ার্স পরে আমরা আবার এটা ইউজ করতে পারবো। এরকম ভাবে আমরা করেছি। চিকিৎসার যে সরঞ্জামাদি, ভেন্টিলেটর, অনেক কিছুই স্বল্পতা ছিল। এবং তার চেয়ে আরো সমস্যা যেটা ছিল আমাদের ক্ষেত্রে, আমরা যেটা চিকিৎসার কোনো গাইডলাইন ছিল না, সম্পূর্ণ নতুন একটা ডিজিজ। আমরা জানতাম না আসলে কিভাবে রোগীর চিকিৎসাটা দিতে হবে। রোগীরা আসছে ঠিকই, সাপোর্টিভ কেয়ার ছাড়া আমাদের কাছে ওইরকম কোনো গাইডলাইন ছিল না যে আমরা কিভাবে এটার চিকিৎসাটা করব। মানুষের মৃত্যুর মিছিল বাড়ছিল। সমাহিত করার জন্য এমনকি খুঁড়তে হয়েছে গণকবর। ব্রঙ্কসের হার্ট আইল্যান্ডে তখন দেখা যায় হৃদয় বিদারক চিত্র। হ্যাজম্যাট স্যুট পরা একদল মানুষ গণকবরে নামাচ্ছে সারি সারি লাশের কফিন। ড্রোন দিয়ে ধারণ করা এমন দৃশ্য বুকে কাঁপন ধরিয়েছিল সবার। আমার বাড়ি থেকে কাছেই ব্রন্সের হার্ট আইল্যান্ডে মানুষের মৃতদেহগুলো ক্রেন দিয়ে গণকবরে নামানো হচ্ছে। কি যে বিভৎসতা সেখানে! কোনো আপনজন নেই, কেউ নেই সেখানে। একজন মুখ টুক ঢাকা একটি মানুষগুলো সব কিছু আবৃত একটা মানুষ, মৃতদেহগুলো গণকবরে নামানো হচ্ছে। বিভৎসতা! মানুষের মৃত নগরী। তখন মনে হচ্ছে যে এই মানুষগুলোর মৃতদেহের মধ্যে তখন বেঁচে ছিলাম। করোনা মহামারীর কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যায় মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আর দেশটির মধ্যে মৃতের তালিকা নিউ ইয়র্কের ছিল সবচেয়ে লম্বা। পরিস্থিতি এমন ছিল যে করোনা কোনো রাজা উজির ভৃত্য মানেনি। কার শরীরের কি রং করোনা জানতে চায়নি। তার ছোবল থেকে মুক্ত ছিল না কেউই। আমি বলতে পারবো না ওই সময়কার কথা। আমি কেমন ছিলাম, কি অবস্থা, সেটা আমি বলতে পারবো না। আমি যখন
প্রথম অনুভব করলাম যে আমি অ্যাম্বুলেন্সে আমি জিজ্ঞেস করলাম আমাকে কোথায় নেওয়া হচ্ছে, বললো যে হসপিটালে। আমার হাজবেন্ড আমার হাত ধরে আছে, বললো হসপিটালে। আমার এইটুকু মনে আছে, আমি শুধু ওকে মিনতি করছিলাম, তুমি আমার সঙ্গে থাকবে না, তোমারও তো কোভিড হয়েছে, তুমি থাকবা না আমার সঙ্গে? বললো হ্যাঁ আমি তোমার সঙ্গে থাকবো তো, আমি কিন্তু হসপিটালে একা থাকবো না, প্লিজ আমাকে একা রেখে এসো না। কারণ আমার চোখের সামনে হসপিটালে সেই দিনগুলোর কথা মনে হচ্ছে, যে সাদা প্যাকেটে এক একটা লাশ বের হচ্ছে, যাদের আত্মীয় স্বজনা হয়তো লাশগুলো নিতে পারছে না, আর একটা কবরে কতগুলো লাশ দাফন করা হচ্ছে। আমি যখন জানতে পারলাম যে এটা এলমাস্ট হসপিটাল, আমি আরও বেশি আতঙ্কিত হয়ে পড়লাম। করোনা রোগীতে ভর্তি তখন হাসপাতালগুলো, সেই সংখ্যা বেড়েই চলেছে। তাই নিউ ইয়র্কে ছুটে আসে জাহাজ হাসপাতাল ইউএসএনএস কমফোর্ট। পৃথিবী বিখ্যাত জ্যাকব জেভিটস কনভেনশন সেন্টার হয়ে যায় হাসপাতাল। ম্যানহাটনের মনোরম সেন্ট্রাল পার্কে তখন তৈরি হয় চিকিৎসার ব্যবস্থা। আমাকে তো অক্সিজেনের ভিতরেই রাখা হয়েছিল, কোনো আমি অক্সিজেন নিতে পারতাম না, আমার শ্বাসকষ্ট হতো। আমাকে যখন মুখ দিয়ে খাওয়ানো হতো তখন যে মাস্কটা খোলা হতো, ওইটুকু সময় আমি নিঃশ্বাস নিতে পারতাম না, অনেক কষ্ট হতো। আমাকে যখন এক্সামে নিয়ে যেত বিভিন্ন, তখন আমি নিতে পারতাম না, আমি অস্থির হয়ে যেতাম, আমার মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, রুম অন্ধকার, আমি নিতে পারতাম না, আমার অনেক কষ্ট হতো। আমি ভাবতাম যে আমি এখানেই শেষ, আমি আর ফিরে যেতে পারবো না। চারিদিকে যেভাবে মানুষের আর্তনাদ, যেভাবে একটার পর একটা রোগীর মৃত্যু সংবাদ চোখের সামনে দেখছি, যে অন্য একটা রোগীকে ঢেকে নিয়ে যাচ্ছে, মানে সে হয়তো মৃত, আমি এগুলো নিতে পারতাম না। যখন চারিদিকে কোভিডের খুব ভয়াবহ অবস্থা, সেই সময় আমি আক্রান্ত হই। আমি যেভাবে আমার আক্রান্ত হই, সেই সময় চারিদিকে খালি মানুষের মৃত্যুর সংবাদ আসছে, এবং ওই সময় আমার শরীরে প্রচণ্ড জ্বর, ব্যথা, এবং মনে হচ্ছিল মাঝে মাঝে মনে হচ্ছিল ভিতর থেকে নিঃশ্বাস যেন মনে হচ্ছিল কে যেন টেনে ধরতেছে ভিতর থেকে, আমি নিঃশ্বাসটা নিতে পারছি না। আমি এত কষ্ট করে নিঃশ্বাস নিতে হয়েছে আমাকে ওই সময়। শেষের দিকে আমি মনে হচ্ছিল যে আমি মনে হয় পৃথিবীতে আর নাই। হঠাৎ করে আমার ব্রিদিংয়ে প্রবলেম শুরু হয়ে গেল, এবং লাস্টের 2 দিন আমার মনে হচ্ছিল যে আমি ঘুমিয়ে পড়লে ঘুম আর হয়তো ভাঙবে না। আমেরিকার সেনাবাহিনী, পুলিশ, জরুরি সেবাদানকারী মানুষগুলো জীবনকে সংশয়ে ফেলে দিন রাত কাজ করেছেন। তাদের মধ্যে অনেকে প্রাণও হারিয়েছেন। তবুও কারো মধ্যে দেশপ্রেম ও মানবপ্রেমের এতটুকু ঘাটতি দেখা যায়নি। জরুরি সেবাদানকারী প্রতিটি কর্মী তখন ছিলেন মাঠে। যখন কোভিডটা যুক্তরাষ্ট্র এবং নিউ ইয়র্কে হানা দিল, তখন বিশ্বব্যাপী বিশেষ করে সাংবাদিকতা ঝুঁকির মধ্যে পড়ল। একে একে যে গণমাধ্যমগুলি আছে, তারা নানা ধরনের ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করতে থাকলো। নিউ ইয়র্ক থেকে প্রতি সপ্তাহে বেশ কোটি বাংলা সংবাদপত্র প্রকাশিত হয়। তো সেক্ষেত্রে যেহেতু কোভিড হানা দিয়েছে, তো অনেকের পক্ষেই সংবাদপত্র, বিশেষ করে ছাপা কাগজ প্রকাশ করা এক ধরনের কঠিন হয়ে পড়ল। তখন আমি দেখলাম, যখন এক প্রকার মানুষজনের চলাচল বন্ধ হয়ে গেল, মানুষজন আর ঘর থেকে বের হচ্ছে না কোভিডের কারণে, তখন নিউ ইয়র্কের সংবাদপত্রগুলি, বাংলা সংবাদপত্রগুলি একে একে বন্ধ হয়ে গেল। তখন আমি মনে করলাম যে এই মানুষের যে সংবাদের চাহিদা, যে করোনাকালীন যে তথ্যগুলি, সেগুলি মানুষের দুয়ারে পৌঁছাতে হবে। আমরা বিশেষ করে নবযুগ এটি ঝুঁকি নিয়ে ওই সময়, পুরা কোভিডকালীন সময়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে পত্রিকা প্রকাশ করে তথ্যগুলি মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছি। প্রবাসীদের কাছে, বাংলাদেশিদের কাছে নানাভাবে আমরা সচেতন করেছি কোভিডকালীন সময় কী কী করতে হবে, কি করলে পরে তারা কোভিড থেকে বাঁচতে পারবে, কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা তাদের দরকার, সেই ধরনের সংবাদগুলি আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি ছাপা কাগজের মাধ্যমে। তখন দেখেছি বা শুনেছি যে নবযুগকে লোকজন বলছে যে কমিউনিটির বাংলা সংবাদপত্র জগতে তথ্যের জন্য অক্সিজেন হিসাবে কাজ করছে। সব লকডাউনে ছিল, কেউ ঘর থেকে বের হয় না। স্বেচ্ছাসেবক হিসাবে বলেন বা ফার্স্ট রেসপন্ডার হিসেবে বলেন, অ্যাম্বুলেন্স সিস্টেমে তো আমরা কাজ করি, সো আমাদের বের হয়ে আসতেছে বাসা থেকে। আমরা কাজের মধ্যে প্রতিদিনই মৃত্যু দেখি। আমাদের এক কলিগ, সে প্রথম মারা যান, আনফর্চুনেট, 70 বছর বয়স, সে বসে থাকেন নাই ঘরে, সে আরেক স্টেট থেকে আসছিলেন আমাদের নিউ ইয়র্কে হেল্প করতে। সে যখন মারা গেছে,
এতে যেরকম আমরা কষ্ট পাইছি, আমরা অনুপ্রেরণাও পাইছি যে আমাদের জীবনটা কিন্তু উৎসর্গ করা অন্যান্য মানুষদের জন্য। এক পর্যায়ে নিউ ইয়র্কে লকডাউন ঘোষণা করা হয়। স্কুল ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত আসে, যা ভাইরাসটির বিস্তার কমাতে শুরু করে। কোভিডের আগে আমি যেভাবে চলাফেরা করতাম এখন সেভাবে পারি না। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনেক ড্যামেজ করেছে, যেটা এখন আমি উপলব্ধি করি। যেমন স্মৃতিশক্তি অনেকটা লোপ পেয়েছে। আপনারা তো জানেন আমি গানের শিল্পী, আমি শত শত গান আমি নিজে মুখস্থ ছিল আমার, তো এখন আমি কিন্তু সেভাবে আর মুখস্থ রাখতে পারি না। আমার মনে হচ্ছে যে আমার মেমোরি আগের মতো কাজ করছে না। অনেকেরই হয়তো বা অ্যাকিউটলি ভালো হয়ে গেছে, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা গেছে লং কোভিড, দ্যাট মিনস তারা এখনও এটা বয়ে বেড়াচ্ছে। কোভিড যে হয়েছিল তার জন্য তার লাঙে যে চেঞ্জগুলো হয়েছে সেটার জন্য তাকে এখনও অনেক উপসর্গ তাকে বয়ে বেড়াতে হচ্ছে। সেটা রেসপিরেটরি, অনেকে ডায়ালাইসিস চলে গিয়েছিল, কিডনি ফেলিওর হয়েছিল, তাদের এখনও এই সমস্যাটা চলছে। হার্টের সমস্যা, এরকম পুরো মাল্টি সিস্টেমেই এটা এফেক্ট করেছে। কোভিডের কারণে অনেকেই বলতে শুনি মেমোরি প্রবলেম হয়ে গেছে, অনেকেই এটা বলি যেটা মেমোরি ফগ। কোভিড-19 যাদের হয়েছিল অনেকেই হয়তোবা এই সমস্যাটাতে ভুগছে। আর তথ্য প্রযুক্তি জগতে তখন একটা বিপ্লবই ঘটে যায়। স্কুল কলেজ বন্ধ হয়ে গেলেও পড়াশোনা বন্ধ নেই। রিমোট লার্নিংয়ের ব্যবস্থা করা হয়। যাদের বাড়িতে ল্যাপটপ কিংবা আইপ্যাড নেই, এসব শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া হয় তাদের কাছে। এটা কিন্তু আমাদের লাইফ টাইমে ওয়ান অফ দ্য বিগেস্ট ডিজাস্টার। এবং আমরা যদি এমনকি ইকোনমিক্যালিও দেখি, শুধুমাত্র আমেরিকাতেই $16 ট্রিলিয়ন লস হয়েছে কোভিডের জন্য, যেখানে আপনি দেখবেন 60 মিলিয়নেরও বেশি মানুষ তারা আনএমপ্লয়মেন্টে অ্যাপ্লাই করছে। এটা হচ্ছে নেগেটিভ দিকটা। কিন্তু আমরা যদি ব্রাইট সাইডটাতে দেখি এবং দেখবেন যে সিম্পল একটা টেকনোলজি যেমন ওয়ার্কিং ফ্রম হোম, আমাদের ইনস্টিটিউশন থেকে 300রও বেশি ফ্যামিলি আমি বলবো যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনই ওয়ার্ক ফ্রম হোম করছে। এবং সেখানে কিন্তু আমরা যদি ফাইন্যান্সিয়ালের কথা বলি, এমনও ফ্যামিলি আছে তাদের ইনকাম 250 থেকে $500,000 পর্যন্ত গেছে। এআই এর যে টেকনোলজি যেভাবে ইমপ্রুভ হয়েছে, বিভিন্নভাবে হেলথ কেয়ারের যেভাবে ইমপ্রুভ হয়েছে, এবং এইটার ইম্প্যাক্টটাতেই কিন্তু আসলে আইটি ওয়ার্ল্ডের জব মার্কেটের অনেক প্রগ্রেস হয়েছে এই সময়টাতে। যেমন আপনি যদি দেখেন যে কোভিড-19 যে ভ্যাকসিনেশনের কথা, অন অ্যাভারেজ একটা ভ্যাকসিন তৈরি করতে কিন্তু আমাদের 5 থেকে 10 বছর সময় লাগে। সেখানে কোভিডের সময় যে সবাইকে টেকনোলজিকে হেল্প করা হয়েছে, এবং এতে কিন্তু আমরা ভ্যাকসিন তৈরি করছি অনলি 11 মান্থে। প্রয়োজনে সব সময়ই ঘুরে দাঁড়িয়েছে মানুষ। তাই কেবল লেখাপড়া নয়, চাকুরি থেকে শুরু করে সব ক্ষেত্রেই তখন তথ্য প্রযুক্তির উৎকর্ষের নতুন একটি মাত্রা যুক্ত করল মানুষ। আমরা যদি তথ্য প্রযুক্তির বিপ্লবের দিকে তাকাই, আপনি দেখবেন যে কোভিড সময় যে ই কমার্স ব্যাপকভাবে এক্সপ্যান্ড করছে। সেখানে এমনকি আমরা যদি আপনার অনলাইন পেমেন্ট সিস্টেমের কথা বলি, আপনি যদি একটা গ্রোসারিতে যান, এখন দেখবেন প্রতিটা গ্রোসারিতে এখানে আমাদেরকে অনলাইনে অর্ডারিংয়ের ব্যবস্থা আছে, সেখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে, এবং এই পুরা যে বিপ্লবটা হয়েছে সেটা কিন্তু কোভিডের সময় হয়েছে। তবে শিশুদের ঘরে রাখা, বিশেষ করে লেখাপড়ার জন্য কম্পিউটারের সামনে দীর্ঘ সময় বসিয়ে শিক্ষা দেয়া হয়ে দাঁড়ায় বড় একটি চ্যালেঞ্জ। আমি স্কুলে কাজ করি, তখন হঠাৎ করে ঘোষণা এলো যে আমাদের এখন থেকে অনলাইনে ক্লাস নিতে হবে। আমার স্কুলে ছোট ছোট বাচ্চা, এরা কম্পিউটারের সামনে বসে ক্লাস করাটা অসম্ভব একটা তাদের জন্য যেমন ব্যাপার ছিল, আমাদের জন্য সব পুরো সিস্টেমটাই আমাদের কাছে নতুন ছিল তখন। স্কুল আমাকে বলছে 2 সপ্তাহের জন্য ভ্যাকেশন, কারণ কোভিডের জন্য, আর তারপরে রিমোটে স্কুল করতে হয়েছে। আর তো আমার পুরো জীবনে কখনোই করি না। আমার ফ্রেন্ডদেরকে দেখতে পারি নাই, সব কিছু অনলাইনে, আমার টিচারদেরকে দেখতে পারি নাই। আমি সারাদিন বাসার ভিতরে বসে থেকে আমি স্ক্রিনের সামনেই ছিলাম, আর অনেক কষ্ট হয়েছে। আমি তো কখনোই করি নাই আর পছন্দই করি নাই। যারা এটিপিক্যাল বাচ্চা আমরা বলি, যে সাধারণ বাচ্চা যারা স্কুলে যায়, তাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে গেল, তাদের নর্মাল রুটিন বন্ধ হয়ে গেল। কেন যে বন্ধ হলো তাদেরকে বোঝানো খুব কঠিন। তারা স্কুলে যেতে চায়, খেলতে চায়, মিশতে চায়, কিন্তু তাদেরকে আমরা দিতে পারছি না। এটাই একটা বিরাট ট্রমা তাদের জন্য ছিল, মানসিক চাপ, এবং তার থেকে তারা অনেক অন্যরকম বিহেভিয়ার করছিল, তাদের মেন্টাল প্রেশার বাড়ছিল, এবং বাবা মাকে এটা নিয়ে উত্ত্যক্ত করছিল। তারা নিজেরাও হয় কেউ গুটিয়ে গেছে বা কেউ অ্যাগ্রেসিভ আচরণ করছে।
সেইখানে যখন আমরা একটা স্পেশাল নিড বাচ্চার কথা বলছি বা অটিস্টিক বাচ্চার কথা বলছি, আপনারা বুঝতেই পারছেন যে তাদেরকে কোনো একটা কিছু বোঝানো কত কঠিন হতে পারে। তাদের একটা বিশেষ নিয়ম হচ্ছে যে তারা স্ট্রাকচারে চলতে পছন্দ করে, একটা রুটিনে চলতে পছন্দ করে। সুতরাং সকালবেলা বাস আসবে, বাসে উঠবে, স্কুলে যাবে, আবার টাইমলি বাসায় ফেরত আসবে, এটাতেই তারা অভ্যস্ত এবং এটাই তারা করতে চায়। যখন কোভিডে হঠাৎ সব কিছু বন্ধ হয়ে গেল, বাস আসে না, স্কুলে যায় না, তারা ঘরের থেকে বেরোতে পারে না, এটা যে কি প্রচণ্ড একটা চাপের সৃষ্টি করলো সেটা আমরা যারা প্যারেন্টরা তারাই জানি যে কিভাবে ওই সময়টা আমরা অতিক্রম করেছি। দীর্ঘদিন ঘরে বন্দি জীবনে অনেকের শারীরিক সমস্যা বেড়ে যায়, দেখা দেয় নতুন নতুন উপসর্গ। তবে শারীরিক সংকটের পাশাপাশি বড় হয়ে ওঠে মানসিক নানা অসুস্থতা। আমাদের দেখছি যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব মারা যাচ্ছে, কোভিডে হসপিটালে ভর্তি হচ্ছে, 5-6 দিন পরে মারা যাচ্ছে। একটা এক্সট্রিম একটা প্যানিক, একটা ফিলিংস সে সময় ডেভেলপ করেছে মানুষের মধ্যে আর কি। মানসিকভাবে কিভাবে এটা এফেক্ট করলো, মানসিকভাবে তখন লোকদের প্রচণ্ড ডিপ্রেশনে গেল, অ্যাংজাইটি, টেনশন, একটা প্যানিক ফিলিংস, এবং মানসিক সমস্যা সাথে সাথে ওদের কিছু শারীরিক সমস্যাও শুরু হলো আর কি, মাথা ব্যথা, ফিলিং উইকনেস, টায়ার্ড, এটা। আর তারপরে দেখা গেছে যাদের অলরেডি আগে যারা মানসিক সমস্যায় ভুগছিলেন ওদের সমস্যাটা আরো বেড়ে গেল। কোভিড-19 মানসিক স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি তখনই শেষ হয়ে যায়নি। এর প্রভাব দীর্ঘমেয়াদী বলেই মনে করেন বিশেষজ্ঞরা। একটা পেশেন্টকে বা একটা মানুষকে যখন এফেক্ট করে তখন শুধু শারীরিক না, তার শারীরিক মানসিক সব দিকে এফেক্ট করছে। কোভিড আগে কখনো ছিল না, এটা যে কিভাবে এফেক্ট করছে, অনেকের ব্রেনের এফেক্ট করছে। এখন আমরা 3-4 বছর পরে আমরা দেখতে পাচ্ছি যে তার ব্রেনের কিছু সিমটম হচ্ছে। আর আমাদের মানসিক সমস্যাগুলো কিন্তু ব্রেন রিলেটেড, কিন্তু ইটস এ মাল্টি ফ্যাক্টর বলি আর কি। এদিকে গোটা দুনিয়ার মতো নিউ ইয়র্কও তখন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। হাজার হাজার মানুষ কাজ হারায় এবং বন্ধ হয়ে যায় অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান। দোকানপাট, ব্যস্ত বিপণী কিংবা রেস্টুরেন্ট সব বন্ধ হয়ে গেছে। এবং যেটি হলো যে মানুষের মধ্যে বড় বিপর্যয়টি আসলো যে অর্থনৈতিক ধাক্কাটি প্যান্ডেমিকের কারণে। যে শুধু যে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, কিন্তু আমরা জানি বর্তমান বিশ্বের একটা গ্লোবাল ভিলেজ। এই কোভিডের আক্রমণ কিন্তু সারা বিশ্বের প্রতিটি দেশই আক্রান্ত হয়েছে। এখন ওই যে বললাম গ্লোবাল ভিলেজ, প্রতিটি দেশ প্রত্যেকটা দেশের উপর ডিপেন্ডেন্ট, নির্ভরশীল নানাভাবে, তার অর্থনৈতিক কর্মকাণ্ড দিয়ে, ব্যাংকিং কার্যক্রম দিয়ে, তার বাণিজ্য দিয়ে। স্পেশালি যেটি হয়েছিল যে সারা বিশ্বের মধ্যে অর্থনৈতিক কর্মচাঞ্চল্যকে, বাণিজ্যিক কর্মকাণ্ডকে বহমান রাখার জন্য যেটি সবচেয়ে বড় দরকার সেটি হলো সাপ্লাই চেইন বা পরিবহন ব্যবস্থা। এই পরিবহন ব্যবস্থাটা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে যায়, যে কারণে সারা বিশ্বে যেটি দেখা যায় আর্থিক মন্দা, অর্থাৎ ইনফ্লেশন বেড়ে যায়, পণ্য সরবরাহ কমে যায়। এবং পণ্য সরবরাহের কারণে যে অর্থনীতির যে মূল সূত্র আপনার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অর্থাৎ ডিমান্ড যদি বেশি হয় সাপ্লাইয়ের চেয়ে তাহলে দ্রব্যমূল্য বেড়ে যায়। ঠিক তাই ঘটল। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর নতুন করে দুটি শব্দ সামনে আসে, কোয়ারেন্টাইন আর আইসোলেশন। সেই বিপদের দিনেও অদ্ভুত এক ধরনের শৃঙ্খলা দেখা গেছে নিউ ইয়র্ক জুড়ে। যাদের বাইরে না গেলে চলে, নিয়ম মেনে তারা নিজেদের বন্দি রেখেছে ঘরে। সোশ্যাল ডিস্টেন্সিং বা দূরত্ব মেনে মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে লম্বা লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় ওষুধ কিংবা খাবার কিনেছেন তারা। তখন পরিস্থিতিটা এমন ছিল যে প্রতিটা দিন ছিল ভয় আর আতঙ্কের। চারিপাশের সবকিছু কেমন জানি বদলে যেতে থাকে। আর যতই বদলাক না কেন আমাদের তো খাবারের সংস্থান করতে হবে, বাইরে যেতে হতো। সেটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। গ্রোসারির দোকানের সামনে বিশাল লাইন, সবার মুখে মাস্ক, হাতে গ্লাভস। কেউ কাউকে যেন আমরা বিশ্বাস করতে পারছি না যে কার শরীরে কোভিড বা করোনার জীবাণু রয়ে গেছে। আর সেগুলো বাজার করে আনার পর সেটা ছিল আরেকটা বিশাল যুদ্ধ। আমরা আমাদের কাপড় চোপড় বা গ্রোসারিগুলো একটু দূরে সরিয়ে রাখতাম জীবাণুমুক্ত হওয়ার জন্য। কেউ বলতো 2 দিন রাখতে হবে, কেউ 3 দিন, বা ফ্রিজে রাখার পরে জীবাণুমুক্ত হবে কিনা, বিভিন্ন জনের বিভিন্ন তথ্য ছিল। আমার সাথে আমার মা আর শাশুড়ি থাকেন।
তো তারা দুজনেই বয়স্ক। আমরা তখন ভীষণ আতঙ্কের মধ্যে থাকতাম, বিশেষ করে বাইরে থেকে যখন ফিরতাম সবসময় চিন্তা হতো যে আমরা কি ভাইরাস সাথে করে নিয়ে আসলাম কিনা। তবে থেমে যায় নিত্যদিনকার যাপিত জীবনের গল্প, বন্ধ হয়ে যায় খেলাধুলা, সাংস্কৃতিক নানা কর্মকাণ্ড। কম্পিউটার নির্ভর দুনিয়ায় অন্য এক বাস্তবতা ধরা দেয় সবার সামনে। আমি একজন আবৃত্তি শিল্পী, বিভিন্ন অনুষ্ঠানে এই শহরে বিভিন্ন সময়ে মঞ্চে বিভিন্ন পরিবেশনা করে থাকি, কিন্তু কোভিড আমাদের থামিয়ে দিয়েছিল। কোনো মানুষের দেখা নেই, কোনো আপনজনের সাথে দেখা নেই, কোনো সভা নেই, সমাবেশ নেই, মানুষের সমাগম নেই, আমাদের একা করে দিয়েছিল। যদিও বিকল্প হিসাবে আমরা অনলাইনে বিভিন্ন অনুষ্ঠান করেছি এই দুঃসময়েও। এই সময়ের ওই জিনিসগুলোই আমাদের নতুন একটি প্রাণ দিয়েছিল বেঁচে থাকবার। দেশটির বিত্তবান মানুষ, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো হাত গুটিয়ে বসে থাকেননি তখন। বিজ্ঞানীরা প্রতিষেধক ভ্যাকসিন ও ঔষধ তৈরির প্রাণান্ত চেষ্টায় ছিলেন নিবেদিত। 2021 সালে কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারে পরিস্থিতি বদলে যেতে থাকে। নিউ ইয়র্কেও শুরু হয় টিকাদান কার্যক্রম। এই কোভিডের বিরুদ্ধে যে ভ্যাকসিনগুলো তৈরি করা হয়েছে বা ইনোভেশন করা হয়েছে, সেগুলো অবিশ্বাস্য দ্রুত গতিতে হয়েছে। বিশেষ করে mRNA ভ্যাকসিন, যেটা গেম চেঞ্জার ছিল, সেটা অস্বাভাবিক দ্রুত গতিতে হয়েছে। কোভিডের জন্য যদি ভ্যাকসিনটা তাড়াতাড়ি না আসতো, আর কত লক্ষ প্রাণ যেত। কারণ আমরা শুনেছি যে মানব সভ্যতার ইতিহাসে বড় বড় প্রাদুর্ভাবগুলো ছিল, প্লেগের প্রাদুর্ভাব ছিল, গুটি বসন্তের প্রাদুর্ভাব ছিল, পুরো জনসংখ্যা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ইতিহাস আছে। কিন্তু কোভিড আমাদেরকে সেরকম একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছিল, যেখানে মানব সভ্যতা একটা হুমকির মধ্যে পড়ে যাচ্ছিল এবং মোটামুটি জীবনযাত্রা স্থবির হয়ে গেছিল। আমরা জাতিসংঘের শিশু তহবিল, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি, আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম যাতে করে এই ভ্যাকসিন তৈরি হওয়ার পরে যে সাপ্লাইটা যেন দ্রুত গতিতে হয়। কারণ যদি আমরা এই ভ্যাকসিনটা দ্রুত জনগণের কাছে না পৌঁছাতে পারি এবং সেটা যদি সুষ্ঠু ইমপ্লিমেন্টেশন না করতে পারি, তাহলে পুরো প্রচেষ্টা এটাই ব্যর্থ হয়ে যেত। বিকল্প উপায়ে তখন খোলা থাকে রেস্টুরেন্টগুলো। খাবার ও নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করে অনেকে। সরকারের পক্ষ থেকে আসে নানা সহযোগিতা। কোভিডোত্তর যে সংকট মোকাবেলায় আমরা দেখলাম, আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকান রেস্কিউ প্ল্যান নিয়ে এগিয়ে আসলেন এবং রেস্কিউ প্ল্যানের যেটি ছিল আমরা সবাই জানি $1.9 ট্রিলিয়ন একটি ফান্ড। সেখান থেকে $3 বিলিয়ন ছিল ইনফ্রাস্ট্রাকচারের উপরে এবং $350 বিলিয়ন ছিল বিভিন্ন স্টেটে যে ফিসক্যাল রিকভারি ফান্ডস। নিউ ইয়র্কের ম্যানহাটনের টাইম স্কোয়ার, এই যে চারপাশ এতটা উজ্জ্বল ঝকঝকে, মানুষের আনন্দ মেলা, কোভিড-19 এর সব কিছু কেড়ে নিয়েছিল। এমন নান্দনিক চেহারা হয়ে উঠেছিল স্থবির, হারিয়ে গিয়েছিল এর জমজমাট ভাব, যেন থেমে গিয়েছিল ম্যানহাটনের টাইম স্কোয়ারের হৃদস্পন্দন। এখানে আবারও ফিরেছে জীবনের জয়গান, তবে কাজটা অতটা সহজ ছিল না। পরিস্থিতির উন্নতিতে সতর্কতার সঙ্গে স্কুল, ব্যবসায় প্রতিষ্ঠান খুলতে শুরু করে। জীবনকে স্বাভাবিক করতে বাইরে বের হয়ে আসতে থাকে অনেকে, ঘুরে দাঁড়াতে থাকে মানুষ। নিউ ইয়র্ক কোভিড-19 বিরুদ্ধে এক দুঃসাহসিক যুদ্ধের পরিপূর্ণ একটি উদাহরণ। শহরের বাসিন্দা এবং স্বাস্থ্যকর্মীরা যে ধৈর্য এবং সংগ্রাম দেখিয়েছেন তা কল্পনাতীত। তবে স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং সম্ভাব্য নতুন সংকটের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন বলে মনে করেন অনেকে।
যে এটা ভালো হয়েছে। তো ওইগুলা খুব মিস করি রান্না করার সময়। তারপরে সবচেয়ে মিস করি ঝগড়া করতে পারি না, এটা খুব মিস করি আসলে। চিল্লাচিল্লি এটা আসলে খুব মিস করি, ঝগড়া করতে পারি না কারোর সাথে, ঝগড়া করার কেউ নাই। পরিস্থিতি ঠিক হয়ে আসে, তবে সবকিছু ফিরে পাওয়া যায় না। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের হৃদয়ের ক্ষত কোনোদিন সেরে উঠবে না। যার হারিয়েছে কেবল তিনিই জানেন কি হারিয়ে গেছে। কোভিড-19 এমন বাস্তবতা কেবল বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য লেখা কোনো উপাখ্যান নয়। এটি কেবল নিউ ইয়র্ক কিংবা আমেরিকার মানুষের কোনো কাহিনী নয়, এটি গোটা দুনিয়ার থেমে যাওয়া এবং আবার ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য একটি অভিযাত্রার গল্প, যে গল্প প্রমাণ করে মানুষ কখনো হারে না।